সুমন চন্দ্র পাল, ইনি হচ্ছে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা। তারপরে আছে হলো সিফাতুন জান্নাত তাজবি, পরিচিত বলো। আমি কম্পাউন্ডার ফটিকছড়ি চট্টগ্রাম। হ্যাঁ, তারপরে আছে ফারুক, তোমার পরিচিত বলো। আমি মোহাম্মদ উমর ফারুক, ফটিকছড়ি উপজেলা। এবং এখানে যিনি আছেন হালদার, আপনার পরিচিত একটু বলেন। তারপরে আপনারা যারা আছেন সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে আমাদের টিএসসিতে যে ফয়সাল ভাই আছে ওনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনার পরিচয়টা একটু বলেন ফর্মালি আর কি। আমি ফয়সাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হ্যাঁ, ওনাকেও বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সুন্দর একটা আয়োজনের জন্য আপনাদের সবাইকে একত্রিত করা। কারণ আপনাদের তো আমরা চিনি না ওইভাবে, ঠিক আছে। উনি যেহেতু আপনাদের সবাইকে একত্রিত করেছে এই জন্য ওনাকে, এবং আপনারা যেহেতু দুপুরের টাইমেও আসছেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের তো অনেকেরই হাঁস মুরগি আছে, তাই না? হাঁস মুরগি কার কার আছে? হাঁস মুরগি আছে না? তারপরে হচ্ছে গরু ছাগলের সবার আছে মোটামুটি। চৌকি সরকারি অফিস থেকে হাঁস মুরগি গরু ছাগল পেয়েছেন? পাই নাই। আচ্ছা, যাক। আমি আনছিলাম 10 টাকা। আপনি আনছিলেন? ওই যে নারায়ণহাট দিছিল, আমরা দুইজনকে 20টা দিছিল আর কি। আচ্ছা আচ্ছা, বুঝছি। আপনার নামটা? আব্দুল মালিক। হ্যাঁ, আব্দুল মালিক। তো এখন বিষয় হচ্ছে আপনাদের সামনে যে শীতকাল আসতেছে, ঠিক আছে, আপনারা যে গরু বিশেষ করে মুরগি এগুলো পালান, শীতের সময় সমস্যা হয়, ঠান্ডা লাগে, ঝিমাই, ঠিক আছে। এই ঝামেলাগুলোর কারণে অনেক সময় হাঁস মুরগি গরু ছাগল মারা যায়। তো সেই ঘটনাটা যাতে না ঘটে, সুস্থ থাকে, এই জন্য আমরা একটু আপনাদেরকে সচেতন করা, কেমন, এই রোগগুলা না হওয়ার জন্য কিছু টিকা পাওয়া যায়, ঠিক আছে। আমাদের সব উনি বলবেন। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, খাবারের ফলে কিছু সমস্যা হয় গরুর, বিশেষ করে গরু কার কার আছে? সবার আছে না? গরুর একটা, এই যে এখন শীতকালে গরুর একটা সমস্যা হয় কি জানেন? তার যদি ঠান্ডা লাগে বেশি তাহলে দেখা যাচ্ছে তার হজমটা ঠিক মতো হয় না, বিশেষ করে পেটে ঠান্ডা লাগলে। এবং বড় গরুর চেয়ে বাচ্চাদের বেশি আক্রান্ত হয়। পেটে ঠান্ডা লাগলে হজম হয় না, পেটটা ফুলে যেতে পারে, পায়খানা বন্ধ হয়ে যেতে পারে। যেমন এই জন্য এই সময়ে চেষ্টা করবেন গরুগুলোকে একটু দিনে এই যে রোদের মধ্যে সংস্পর্শে আনা, তবে সেটা সকাল 10টার পরে যখন কুয়াশা চলে যায়। আবার বিকেলে এই টাইমে 3-4টা বাজে যখন রোদ থাকতে এগুলোকে ঘুরে ফেলবে, তাহলে যে ঠান্ডাটা কম লাগবে কিন্তু রোদটা পাবে, কথা বুঝছেন। আর সাথে সাথে হইলো এগুলোকে যদি সম্ভব হয় একটু আদা জাতীয় জিনিস খাওয়াবে, যাতে হজমটা ঠিক থাকে। হ্যাঁ, আর বাছুর হইলে একদম ছোট যেগুলো, বিশেষ করে দুধের বাছুর 4-5 মাস পর্যন্ত যেগুলো বাছুরের বয়স, একটা ছালা বেঁধে রাখবেন। কি বেঁধে রাখবেন? ছালা বেঁধে রাখলে ঠান্ডাটা কম লাগবে। কারণ ঠান্ডা লাগলে ওই ছালার দাম হয়তো 20 টাকা 50 টাকা, কিন্তু ওষুধ খাওয়াইতে হবে আপনার 500 টাকা, খরচটা বেশি হবে। কেমন? মারাও যেতে পারে, মারা গেলে তো একবারে শেষ, সব শেষ, কথা বলছেন। তো এই ছোটখাটো দু একটা বিষয় যদি আপনারা মেনে চলেন তাহলে গরুর যে রোগ হওয়ার ঝুঁকি সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে, কথা বুঝছেন। আর আপনাদের যাদের হাঁস মুরগি আছে ডিম পাড়া তো ঠিক মতো নাকি? হ্যাঁ, কি খান না বিক্রি করে দেন? হ্যাঁ, কিন্তু খেতে হবে, বিশেষ করে আপনাদের যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে আপনাদেরও খেতে হবে, আর ওদেরও খেতে হবে। ওদের যে মেধা বিকাশ, ওদের স্কুলে যায় না? যায়, এখানে মনে হয় কাছাকাছি স্কুল আছে না? স্কুলে গিয়ে ভালো করে লেখাপড়া করতে হলে, মেধা বিকাশ করতে হলে পুষ্টির দরকার। এই দুধ ডিমের মধ্যে পুষ্টিগুলো পাবেন। আর খাওয়াইতে পারেন না পারেন, ঘরে গরু থাকলে, ঘরে হাঁস মুরগি থাকলে যে ডিম দুধ পান চেষ্টা করবেন ওদেরকে একটু খাওয়াতে, ঠিক আছে। বিজ্ঞানসম্মত দৈনিক কমপক্ষে 250 মিলি অর্থাৎ 1 পোয়া দুধ প্রয়োজন।
মানুষের প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের। আপনি 250 মিলি পারলে 250 মিলি খাওয়ান। এমনও অনেক দেশ আছে যেখানে কয়েক লিটার দুধ খায় ডেলি, ঠিক আছে? তো ওই জন্য ওদের স্বাস্থ্য ভালো। অনেকগুলো দেশে যাদের সামর্থ্য আছে, আর যাদের সামর্থ্য নাই তারা কমপক্ষে বলছে 1 পোয়া দুধ খেতে হবে সুস্থ থাকার জন্য, এবং সপ্তাহে কমপক্ষে 4টা ডিম খাওয়ালে এই যে আপনাদের ছেলে মেয়েরা আছে না, তারা একদিন আমাদের এখানে চেয়ারে চলে আসবে। কথা বুঝছেন না? কিন্তু ওটার জন্য তো লেখাপড়া করতে হবে, তার মেধার বিকাশ করতে হবে, কেমন? সুতরাং দুধ খালি বিক্রি করে দিলে হবে না, ডিমও বিক্রি করে দিলে হবে না, এগুলো নিজেরা খেতে হবে। আর এগুলো যাতে সুস্থ থাকে, যাতে বেঁচে থাকে, এই জন্যই কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলতে আসছি। নিয়মিত টিকাগুলো দিয়ে ফেলবেন, দেখবেন যে তাদের রোগ বালাই অনেক কম হবে, অনেক কম। কেমন? আমাদের এখানে যে 18টা চা বাগান আছে, আমরা প্রত্যেকটা চা বাগানে কথা বলছি যারা ওইখানে আছে, কারণ আপনারা ব্যস্ত থাকেন কাজের মধ্যে, বিশেষ করে যারা এই চা পাতা সংগ্রহের কাজে বা বাগানের ভিতরে কাজ করেন তারা আরো বেশি ব্যস্ত। তারপরও ওনারা অফিসে যেতে পারে না বা সরকারি কোনো একটা প্রতিষ্ঠানে যেতে পারে না। এই জন্য আমরা চেষ্টা করেছি ওগুলোতে গিয়ে এই যে আপনাদের সাথে বসেছি, এরকম বসে বিষয়গুলো বলে আপনাদের সচেতন করার জন্য। কেমন? কারণ আপনার অসুখ হলে আপনি বুঝছেন, ঠিক আছে, ক্ষতিটা বুঝতে পারছেন, কিন্তু পশু পাখির অসুস্থ হইলেও আপনার ক্ষতি, কারণ ওটি থেকে আপনার অর্থ আসবে, দুধ আসবে, ডিম আসবে, যেটা আপনার পরিবারের জন্য প্রয়োজন। কিন্তু ওটা যদি সুস্থ না থাকে, ওটা যদি মারা যায়, তাহলে তো আপনার ওই পয়সাটা পাবেন না। পাবেন? টাকাটা আসবে। আপনার ওটা যদি অসুস্থ হয়ে যায়, ওটাকে সুস্থ করার জন্য আবার আপনার টাকা খরচ হবে। কেমন? তো আপনার তো অত বেশি টাকা নাই যে অনেক সময় দেখা যায় আমি আমার চিকিৎসার ঠিক মতো টাকা পয়সা জোগাড় করতে পারছি না, পশু পাখির কখন ট্রিটমেন্ট করাবো, তাই না? কিন্তু যদি আপনি টিকাগুলো দেন, ওষুধের চেয়ে অনেক অনেক 100 গুণ 200 গুণ কম খরচে এই রোগগুলো মোকাবেলা করা যাবে। যেমন মুরগির একটা রোগ হয় রানীক্ষেত রোগ, টিকা দিলে এই রোগ মোটামুটি 90% নিশ্চিত যে আপনার এই রোগ হবে না। উনি বিস্তারিত বলবে আরো। কেমন? এই টিকাগুলো দেওয়ার ব্যবস্থা করবেন। আপনার এলাকা ভিত্তিক করলে আমাদের অফিসাররা এসে ওগুলো দেওয়ার ব্যবস্থা করবে। তাছাড়া যে ফয়সাল সাহেব কিন্তু খুব ভালো মানুষ, উনি মূলত উদ্যোগ নিয়ে আপনাদের একত্রিত করছে যে আমার লোকগুলোর একটু প্রশিক্ষণ দেন। আবার পাশাপাশি এই খামারে যে হাঁস মুরগিগুলো আছে, এগুলো মনে হয় আপনারা দেখাশোনা করেন। কে কে আছেন এখানে? এখানে দেখাশোনা করেন ওনারা কে কে আছে? সুকান্ত আর সুজন আর কে? আপনিও দেখাশোনা করেন? আপনিও দেখাশোনা করেন। তো একটা দুইটা দেখাশোনা আর 2-3টা দেখাশোনার মধ্যে একটু পার্থক্য আছে, কেমন? কিন্তু এখানে এগুলোর ট্রিটমেন্টও মানে ব্যবস্থাপনা অনেকটু কাছাকাছি। যেমন যে ঘরে পালায় তার যেমন টিকার দরকার, আপনাদের এখানে যেগুলো আছে ওগুলোর নিয়মিত টিকা প্রয়োগটা প্রয়োজন, ঠিক আছে? এবং এই যে কিছুক্ষণ আগে বলছিলাম, এখানে বিশেষ করে যাগুলো আছে এই পানিগুলো কিন্তু 2-3 ঘন্টা পরে ঠান্ডা হয়ে যায়। যে পানিগুলো দেওয়া হয় সেটা দিনে হোক রাত্রে আরো বেশি। এই যে হাঁসগুলো আছে না, একটু রাত্রি খেয়াল রাখতে হবে, কারণ রাজহাঁস এগুলো হলো কিন্তু শুকনার হাঁস, ছোট ছোট যেগুলো আমরা দেশি খাকি কেন ওগুলো পানির হাঁস, কিন্তু এগুলো হলো শুকনো জায়গার হাঁস। সুতরাং ওই যে খাবার পানিটা দেন, ওই পানি যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু এদেরও ঠান্ডার সমস্যা হবে। অনেকে আবার বলতে পারে হাঁসের আবার কিসের ঠান্ডা, তাই না? কিন্তু হাঁসেরও ঠান্ডা লাগতে পারে, কারণ এগুলো হচ্ছে একটু উন্নত জাতের হাঁস। মানে এগুলো সচরাচর পানিতে যেগুলো থাকে ওদের চামড়ার মধ্যে এক ধরনের মোমের মতো জিনিস থাকে, যার কারণে পানির টাচটা কম আসে। হাঁসের হইলেও ব্যাঙেরও নাকি সর্দি হয় মাঝে মধ্যে। কিন্তু বেশি পালালে সমস্যা কি, একটা যদি আক্রান্ত হয় সেটার পাশাপাশি আরেকটা, সেটার পাশাপাশি আরেকটা, এরকম করে সবগুলো আক্রান্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? ঘরের জন্য হলে একটা হাঁসের দাম 500 টাকা, কিন্তু এখানে 500টা হইলে তো অনেক বড় ইনভেস্টমেন্ট, ঠিক আছে? সুতরাং এগুলো যতটা আরো বেশিভাবে নিতে হবে। বিশেষ করে পানি যত শীতকালে মানে ঠান্ডা হয়ে না, একদম ঠান্ডা হইলে সেটা হোক হাঁস হোক বা এখানে পিসিরা আছে টার্কিও আছে মনে হয় না, সবগুলা হাঁস মুরগির জন্য একই নির্দেশন, এগুলোকে ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠিক আছে? এবং ছাড়ার ক্ষেত্রে যখন আপনারা ছাড়বেন, ওই যেটা বললাম কুয়াশা কেটে যাওয়ার পরে ছাড়বেন, আবার বিকেলেও কুয়াশার আগে ঢুকে ফেলবেন, ঠিক আছে? এবং আমার যতটুকু জানি ডিম মোটামুটি ভালোই পারে, তাই না? খেয়াল রাখতে হবে ডিম যাতে ভেঙে না ফেলে বা খেয়ে না ফেলে, কারণ ডিম যদি একবার খেয়ে স্বাদ লাগে তাহলে কিন্তু সবসময় ভাঙতে থাকবে। আপনার খাবার সম্ভবত এই সমস্যাটা নাই,
কেন ফয়সাল সাহেব? এটা কন্টিনিউ মানে এটা বজায় রাখার চেষ্টা করবে, কারণ কোনোভাবে যদি ডিম না ভাঙে, ভাঙা ডিম যাতে হাঁস বা মুরগির জিহ্বায় না লাগে, লাগলে কিন্তু সেই স্বাদটা যদি একবার পায়, লবণাক্ত স্বাদটা, এ কিন্তু বারবার ডিম ভেঙে খেতে থাকবে এবং এমন খাওয়া খাবে যে আপনার লস করে দিবে। কারণ সে ভাঙলে তো পুরোটা আর আমাদের মতো সিদ্ধ করে খাবে না, সে ভাঙে নষ্ট করে ফেলবে, একটু করে খাবে, ভালো লাগতেছে না আরেকটা খাবে, দেখতেও পাবে না, রাতের মধ্যে ফাটাই টাটাই অবস্থা কাহিল করে ফেলবে। সুতরাং ডিমগুলো পাড়ার পরে যতটুকু সম্ভব, আপনার মনে হয় সকালে আর বিকেলে কালেকশন করেন না, সকালে একবেলা যতটুক সম্ভব যদি তারা ফাটাতে না পারে, মানে পাড়ার নিয়মটা হলো ডিম পাড়ার দ্রুত সময়ের মধ্যে ডিমটা কালেকশন করে ফেলা, ঠিক আছে? যেহেতু এগুলো সকালে বাইরে থাকে, ঠিক আছে? বাইরে কয়টায় ছাড়েন? দোকান কয়টায়? আসল কয়টায় দেয়? 4টা-5টার দিকে। 4টার দিকে বাইরে তো ডিম পাওয়া যায় না এর মধ্যে, তাই না? খুব রেয়ার। তো এটা খেয়াল করতে হবে। বড় কথা হলো তাকে যেভাবে অভ্যাস করা হয় সে সেভাবে এটাকে অভ্যস্ত থাকে, কেমন? আর আমি সেটা অবশ্য দেখি নাই, ভিতরে কিছু খুব করে দিলে ভালো হয়। খুব মানে হলে এখানে খুব বানিয়েছেন না, মানে ডিম পাড়াটার জন্য সে একটু আড়াল খোঁজে, একটু আড়াল, মানে সে সবাই ক্যারট দেওয়া আছে না, ফাইন, এই ক্যারটের মধ্যে যাতে সবাই যাতে ডিম পারতে পারে। মনে করেন একটা ক্যারটে কি 2টা ঘিচাঘিচি করলে পরেরটা ডিম না পারে চলে আসবে, ঠিক আছে? তাহলে মনে করেন যা প্রয়োজন তার থেকে তারা 1টা-2টা বেশি থাকে, যাতে তারা শান্তিতে ডিম পারতে পারে। এবং ডিম যদি রেখে দেয় তাহলে কিন্তু এটা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে। আবার অনেক সময় ডিম মানে পরিপক্ক হওয়ার পর যদি না পারে, এটা ওটার ভিতরে ভেঙে যেতে পারে, ভেঙে গেলে আবার আরেক বিপদ, এটা মারাও যাইতে পারে, ঠিক আছে? সুতরাং ডিম পাড়ার জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থাটা রাখতে হবে। আর পিছনে যারা আছেন, আপনারা যারা ঘরে পারলেন, তারাও ডিম পাড়ার জন্য তারা শান্তিতে একটা জায়গা দিতে হবে, নাহলে আপনার খেয়ে আরেকজনের ঘরে গিয়ে ডিম পেরে আসবে, ডিমটা আপনি পাবেন? আপনার হাত যদি আমার ঘরে এসে ডিম পারে, ডিমটা আপনাকে দিব? দিব না তো, কারণ ডিমের গায়ে তো লেখা নাই। আপনার নাম কি? আপনার নাম কি দিদি? আপনার নাম কি? হ্যাঁ, মালতী। ডিমের গায়ে কি মালতী লেখা থাকবে? ডিমের গায়ে মালতী লেখা থাকবে না। সুতরাং ডিম পাড়ার জন্য তাকে পরিবেশটা দিতে হবে, বিশেষ করে ডিমটা পারে হলো শেষ রাতে, ঠিক আছে? যদি একটু আরামদায়ক জায়গা পাই ওইখানে ডিম পারবে। আর হাঁসের ডিম পাওয়ার জন্যই তো আপনি হাঁসটা পালেন, ঠিক আছে? তো দুপুর টাইম তো আমি আর বেশি কথা বলবো না। আপনাদের যদি আরো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, যেমন ফয়সাল সাহেব আছে, আমাদের উনি আছে, তারপরে আমাদের অফিস সবসময় আপনাদের সাথে আছে, আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদের সম্পূর্ণ আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো, ঠিক আছে? তাহলে কিছু বলবা? সুমন চন্দ্র পাল মহোদয়, ওনাকে কিছু বলার জন্য এখন অনুরোধ করছি। না, বা পুরুষ মানুষের দরকার না, এটা মহিলারাও ভালো পারে। এটা আপনারা যখনই যাবেন একটা খুব কম দামে কিন্তু পাওয়া যায়, 30 টাকা দিয়ে 100টা মুরগির জন্য, ঠিক আছে? হয়তো বা আপনার 10টা আছে, ওনার 10টা আছে, এইভাবে একসাথে যদি আপনারা 4-5 জন মিলে, কেউ ফটিকছড়ি যাচ্ছে, সে যাওয়ার সময় একটা ফ্লাক্স নিয়ে যাবে বা একটা বক্স নিয়ে যাবে, যেন সে বরফ দিয়ে এটা আনলে যেন নষ্ট না হয়। তো এটা নিয়ে এসে আপনারা এই মুরগিকে যদি এই চোখের ড্রপটা দিতে পারেন, তাও আপনার মুরগি অর্ধেক মুরগি বেঁচে যাবে। এরপরে আপনারা এটা দিবেন কখন? যখন বাচ্চার বয়স 1 থেকে 5 দিন বয়স হবে, তখন প্রথম ডোজটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আবার পুনরায় আপনারা 15 দিন পরে আবার বুস্টার হিসেবে আবার আরেকটা ডোজ দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে যে দেখবেন আপনাদের মুরগিদের অনেকগুলো গুটি উঠে না চোখের পাশে, হ্যাঁ, তার পায়ের মধ্যে উঠে, এটারও কিন্তু একটা ভ্যাকসিন আছে। এটা ভ্যাকসিন দিলে এই গুটিটা আর উঠবে না। তো এটা হচ্ছে আমরা বলি ফক্স বলি, ফক্স উঠে তার চোখের পাশে, পায়ের ইয়ার মধ্যে, পায়ের উপরেও উঠে। তো এই টিকাটাও খুব কম দামে পাওয়া যায়। এটা আপনার 200টা মুরগির জন্য 60 টাকা। 200টা মুরগির জন্য কত টাকা? 60 টাকা। তো আপনারা যে 5-6 ফ্যামিলি একসাথে হলেন, একসাথে হয়ে একজন যে যাচ্ছে ফটিকছড়ি, তাকে একটা ফ্লাক্স দিলেন বা তাকে কিছু গাড়ি ভাড়াও দিয়ে দিলেন, তাইলেও আপনার দেখা যাবে যে প্রতি মুরগির ক্ষেত্রে 2 টাকা 3 টাকাও পড়তেছে না, ঠিক আছে? তো এটাও দেওয়া খুব সহজ। এটা আপনারা এই পাখার মধ্যে আপনারা এই পানিতে, এটা 3 ml পানিতে গুলতে হয়। ইন্ডাকশনের সিরিজ দেখছেন সবাই? আর এই ক্ষেত্রে যে যায় তাকে আমরা অফিসে অনেক সুন্দর করে বুঝাই দিই। এরপর আমি এখানে বলছি, ইন্ডাকশনের সিরিজ দেখছেন না, দাগ কাটা থাকে, এই 3 দাগ পানিতে এটা গুলে, এই পানিটা ইন্ডাকশনের সিরিজ দিয়ে পাখার মধ্যে একটু ঘা দিলেই এটা হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আপনারা 35 দিন পার হলে এটা দিতে পারবেন। আবার আপনার মুরগির বয়স যখন 2 মাস পার হবে, কয় মাস? 2 মাস পার হবে, তখন একটা মুরগির রানী ক্ষেত্রে ভ্যাকসিন, সেটা হচ্ছে আমরা বড় মুরগির বলি 8 DB বলি,
সেই মুরগির ভ্যাকসিনটাও আপনারা তার মাংসে মেরে দিতে পারবেন। এটা 100 ml পানিতে গুললে 1 ml করে করে মাংসে তার মেরে দিবেন। এই 3টা ভ্যাকসিন যদি দেন তাহলে আপনাদের মুরগিগুলো আর মারা যাবে না, ঠিক আছে? তো এই 3টা ভ্যাকসিন আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আর হাঁসের শুধুমাত্র একটা ভ্যাকসিন, এই যে উনি কত সুন্দর হাঁস পালতেছে, এগুলো কিন্তু উনি সবসময় এই ভ্যাকসিন দেয় দিতে ওনার হাঁসগুলো আল্লাহর রহমতে কি আছে, ভালো আছে। তো এই জন্য আপনাদের ঘরের হাঁসগুলো যেন সুস্থ থাকে, এই জন্য আপনারা এই একটা টিকা, হাঁসের শুধুমাত্র একটা টিকা, সেটা হচ্ছে ডাক প্লেট। সেটা 21 দিন বয়স পার হলে এটা দিতে হবে। এটা দেওয়াটাও খুব সহজ। এটা আপনার 100 ml পানিতে গুলে 1 ml করে করে তাদের মাংসে, রানের মাংসে আপনারা পুশ করে দিলেন। আর এটা আপনারা যেই যাবেন, আমরা অফিসে খুব সুন্দর করে আমরা ইনজেকশন দিয়ে খুব সুন্দর করে বুঝাই দিই, ঠিক আছে? তো এইভাবে আপনারা যদি পালেন, দেখেন এক একটা ফ্যামিলি যদি 5-6টা করে 5টা হাঁস মুরগিও পালেন, এটাতে আপনার চাহিদাও মিটবে, আপনার কি একটু উপার্জন হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। তো এই জিনিসগুলো আপনারা করবেন। আর আপনাদের মুরগি সুস্থ রাখার জন্য এই টিকাগুলো সবসময় প্রয়োগ করবেন। আর যখনই যায় উনি তো, আর আপনাদের একটা সুবিধা হলো যে দাদা অনেক কিছু জানে, ফয়সাল ভাই অনেক কিছু জানে, তো ওনার সাথে থেকেও আপনারা হেল্প নেবেন। আর যদি এরপরও ফটিকছড়িতে কেউ যান, ফটিকছড়ি আমাদের অফিসে যাবেন, গেলে ওখান থেকে আপনারা অনেক কিছু ফ্রি পাওয়া যায়। তো কিছু ওষুধ আছে মুরগির, এগুলো ফ্রি পাওয়া যায়, এগুলো নিয়ে আসবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাই। আমাদের বলতে পারি, এটা কিন্তু সভাপতিত্ব করছেন হলো আমাদের ফয়সাল সাহেব। তো আমি ওনাকে অনুরোধ করবো যে উনি বক্তব্য দেবেন এবং আজকের এই আয়োজনে সমাপ্ত ঘোষণা করবেন। ধন্যবাদ স্যারকে আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়া। আপনারা সবাই বাগানের, তাই না? আমরা এই জায়গায় হাঁস পালি ফার্মে, আপনারা সবাই জানেন বা দেখেন সবসময়। এই জায়গায় যে শুধু আমাদের নিজস্ব কোনো চাহিদা মেটানোর জন্য তা না, এই জায়গায় ভবিষ্যতে আপনাদের জন্য একটা পরিকল্পনা আছে। সেটা হচ্ছে আমরা আপনাদের হাঁস দেব, প্যারেন্টস হাঁস বলতে এই একটা পুরুষ 2টা মহিলা হাঁস বা 3টা মহিলা হাঁস, যেগুলো ডিম পারবে কিছুদিন পরে বা ডিম পারা শুরু করছে, এরকম হাঁস আপনাদের দিয়ে দিব। কিন্তু আপনাদের কাছ থেকে আমরা ডিম নেব, কিন্তু ডিম আপনি আমার একদম দিয়ে দিবেন না, ডিম আপনার কাছ থেকে আমরা কিনে নিব। কিন্তু আপনার হাঁস, আমার যে হাঁস আমি আপনাকে দেবো, হাঁসটা আমার সুস্থ রাখতে হবে। সময় মতো ঔষধ, পানি, খাবার দাবার যেভাবে একটা খাতা দিয়ে দিব, আমি বইলে দিব, ঘরে ঘরে যে আমি বইলে দিব যারা আমি হাঁস দিব, ওইগুলো মেনটেন করার পরে যে ডিমটা আসবে ওই ডিমটা আমি নেব। ডিমটা নেব কেন? আমি আরো বাচ্চা ফোটানোর জন্য। আর আপনাদের যে হাঁস দেব, এই হাঁস কিন্তু এ গ্রেডের হাঁস না। আপনি বাসায় যে হাঁস পালেন ওই হাঁস না, বা আমরা যে হাঁস পালতেছি এই হাঁস না। আমরা জাত উন্নয়ন করার পরে যে হাঁসটা আসবে ওই হাঁসটা আমরা আপনাদের দেব, যেগুলো ভালো প্রোডাকশন, ভালো ডিম দিবে, ভালো বা সুস্থ বাচ্চা দেওয়ার মতো যে ডিমের ক্ষমতা রাখবে, ওই ডিমটা আমি আপনার কাছ থেকে নেব। এবং কি বলো এটাকে, যে পরিপূর্ণ টাকা দিয়ে আর কি যথাযথ মূল্যায়ন করে ওই ডিমের আমরা ওই ডিমটা কালেক্ট করবো। ডিমটা কালেক্ট করার পরে আমরা আবার বাচ্চা করে বাইরে সেল দিব। কারণ আমরা প্রতি মাসে বা প্রতিদিন 2টা 4টা 10টা ডিম বসাইতে পারবো না। আমাদের ইনকিউবেটর আসতেছে 5000-এর, আমাদের শ্রদ্ধেয় নাদির খান স্যার ডিম ইনকিউবেটর আনতেছে ডিম ফোটানোর জন্য, যে একটা বক্সের ভিতরে 5000 ডিম ফোটানো যাবে একসাথে। তো এই ইনকিউবেটর আসার পরে আমরা এই হাঁস আপনাদের দিব, আপনাদের থেকে আমরা ডিম কালেক্ট করবো। তো স্যাররা যেভাবে বলছে ওইভাবে যদি আপনারা ঔষধ, টিকাগুলো সবকিছু পারদর্শী হন, তাইলে আমার আপনার হাঁস দিতে সমস্যা নাই। কিন্তু আপনি যদি কিছু না জানেন, কিভাবে টিকা, হাঁসের কি রোগ হয়েছে বা কি খাওয়াইতে হবে, কি করতে হবে, যদি কিছু না জানেন, একেবারেই না জানেন, আমি আপনার হাঁস দিতে পারবো না। আর হাঁস আমি তো শুধু ডিম নেবো, হাঁস তো আপনার আমি দিয়ে দিব। বা তারপরে যদি কোনো ঔষধপত্র যা কিছু লাগে ওগুলো আমরা দেখাশোনা করবো, সমস্যা নাই। তো আমি আর কিছু না বলি, চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আজকের এই স্যারদেরকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং যথেষ্ট ধন্যবাদ জ্ঞাপন করে আজকে সবার সমাপ্ত ঘোষণা করতেছি। আল্লাহ হাফেজ।